রাত প্রায় 11টা। ট্রেনটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। শঙ্কর হাতঘড়ির দিকে তাকিয়ে বুঝল আর 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে গন্তব্যে। সে আজ খুব খুশি, কারণ অনেক বছর পর একটা ভালো চাকরি পেয়েছে। এটাই শঙ্করের প্রথম চাকরি। একটা প্রাথমিক স্কুলে শিক্ষকতার সুযোগ পেয়েছে সে। গর্বিত বাবা মার মুখটা মনে করে আনন্দে মুখে হাসি ফুটে উঠল শঙ্করের। যদিও চাকরির জন্য তাকে বাড়ি থেকে অনেকটা দূরেই থাকতে হবে, কারণ যে গ্রামে সে চাকরি পেয়েছে সেটা অনেক দূরে, একটা প্রত্যন্ত গ্রাম। কিন্তু তাও কষ্টের চেয়ে তার আনন্দটাই বেশি হচ্ছে। অভাবের সংসার একটা আশার আলো দেখতে পেয়েছে সে, তাই এত দূরে হলেও এই সুযোগটা সে হাতছাড়া করেনি। ট্রেনের কামরায় খুব বেশি লোক ছিল না, কিন্তু কিছু যাত্রী ঘুমোচ্ছিল, কেউ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। বাইরে পূর্ণিমার জ্যোৎস্না আলো। শঙ্করের পাশে একজন বয়স্ক মানুষ বসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ হে? আগে আমি সাহারানপুর গ্রামে যাচ্ছি। ওই গ্রামের ওখানে একটা প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি পেয়েছি, তাই আর কি। আপনি? গ্রামের নামটা শুনেই ওই ব্যক্তি যেন চমকে উঠলেন। একটু শান্ত হয়ে বললেন, বাহ, খুব ভালো খবর। আমি তো পরের স্টেশনে নামব, কিন্তু তুমি জানো কি, তুমি যে স্টেশনে নামবে ওই প্ল্যাটফর্ম নিয়ে অনেক গল্প আছে। শঙ্কর অবাক হয়ে বলল, গল্প? কিসের গল্প? শুনেছি প্ল্যাটফর্ম নম্বর 13-তে রাতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। কেউ কেউ বলেছে সেটা নাকি অভিশপ্ত। অনেকে নাকি নিখোঁজও হয়ে গেছে। তাই সেইখানে কেউ খুব একটা আর যায় না। শঙ্কর একটু অস্বস্তি বোধ করল, কিন্তু সে নিজের মনকে বোঝালো এসব কুসংস্কার মানা ঠিক নয়। আচ্ছা আচ্ছা, দেখুন, এই সমস্ত কুসংস্কারে আমি বিশ্বাস করি না। এই একবিংশ শতাব্দীতে এসে এই সময় দাঁড়িয়ে এ সমস্ত কথার কি কোনো ভ্যালু আছে? নেই। একজন সায়েন্স টিচার হিসেবে অন্তত আমি এইসব জিনিসপত্র সমর্থন করি না। বয়স্ক ব্যক্তিটি এক অদ্ভুত রহস্যময়ভাবে হালকা হাসলেন। রাত প্রায় 11:30। ট্রেনটা ধীরে ধীরে থামতে শুরু করল। পরবর্তী স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 13। ঘোষণা শুনে শঙ্কর ব্যাগটা গুছিয়ে নিল। স্টেশনে নামতেই কেমন যেন একটা শীতল হাওয়ার ঝাপটা লাগলো তার মুখে। চারপাশটা কেমন যেন শুনশান নিস্তব্ধ। শঙ্কর আশেপাশে একবার ভালো করে দেখে নিল জায়গাটা। চারিদিকে প্রচুর গাছগাছড়ায় ভরা। স্টেশনের অবস্থা খুব একটা ভালো না। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মানুষের আনাগোনা হয় না বললেই চলে। একটু দূরে একটা ভাঙা পুরনো ঘর দেখা যাচ্ছে। শঙ্কর আন্দাজ করলো ওটাই বোধহয় স্টেশন মাস্টারের ঘর। একটু ভেবে শঙ্কর ওই দিকেই এগিয়ে গেল। একটু এগোতেই শঙ্কর দেখলো একটা লাইট পোস্টের নিচে একজন মহিলা ভিক্ষুক বসে কাঁদছে। শঙ্কর একটু অবাক হলো যে এত রাতে এরকম একটা জায়গায় এক মহিলা কি করছে। ট্রেনে যেরকম ঘটনা শুনলো তাতে তো এখানে এত রাতে কারো থাকার কথা নয়। মা, আপনি এখানে এই এত রাতে কেন? কে বাবা তুমি? এত রাতে এই প্ল্যাটফর্মে নামলে কেন? এই জায়গাটা মোটেও ভালো না বাবা। আমার স্কুল এখানে তো, তাই
তা মা, আপনি এত রাতে এখানে কি করছেন? নিজের ভালো চাইলে ফিরে যাও বাবা। এই প্ল্যাটফর্মে রাত কাটানো মানে মৃত্যুকে হাতছানি দেওয়া। চলে যাও, চলে যাও এখান থেকে, যাও। শঙ্কর ভয়ে পিছিয়ে গেল। ঠিক সেই সময় একটা কালো ছায়া দেখতে পেল। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে আসছে। শঙ্করের হৃৎপিণ্ড দ্রুত গতিতে ধপ ধপ করছে। কি ব্যাপার মশাই, আপনি অন্ধকারে এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? আরে না না, আমি আসলে এই মায়ের সাথে একটু কথা বলছিলাম আর কি। কি কার সাথে কথা বলছিলেন? এখানে তো কেউই নেই। আরে কি আশ্চর্য মশাই, আরে এই তো এখানে শঙ্কর ঘাড় ঘুরিয়ে পাশে যা দেখলো তাতে ওর কথা মাঝপথে বন্ধ হয়ে গেল। লাইট পোস্টের নিচে সেই মহিলা আর নেই। কি এখানে একজন মহিলা ছিলেন, এতক্ষণ আমার সাথে কথা বলছিলেন। আরে এই তো কথা বললেন, কোথায় গেলেন? এ আর নতুন কি, এখানে এগুলো নর্মাল ব্যাপার। চলুন আজকের রাতটা আমার ঘরে কাটাবেন, আসুন। কথাগুলো শঙ্করের কেমন একটা লাগলো। শঙ্করের মাথা কাজ করছে না। ওখানে কি কেউ ছিল না? তাহলে কি ঠিক করে ঘুম হয়নি বলে ভূত দেখলাম? কিন্তু আমি তো কথা বললাম ওনার সাথে, কোথায় গেলেন ওই মহিলা? এইসব ভাবতে ভাবতে তখনই ট্রেনে সেই বয়স্ক ব্যক্তির কথা মাথায় এলো শঙ্করের। কি যেন ভেবে শঙ্কর স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এই জায়গাটা কি সত্যি হন্টেড? অনেক বছর আগে এই স্টেশন চত্বরে একটি মেয়ের মৃত্যু হয়েছিল। দুষ্কৃতরা নাকি তার সম্মান নষ্ট করে তাকে কুপিয়ে খুন করেছিল, আর তারপর তার নামেই বদনাম করে বেড়েছিল গোটা গ্রাম জুড়ে। মেয়ের বদনাম বাবা মা সইতে না পেরে আত্মহত্যা করে। তারপর গ্রাম শহর এই স্টেশন চত্বরেও এই বিভিন্ন উপদ্রব শুরু হয়। আচ্ছা, এই যে কথাগুলো আপনি আমাকে শোনাচ্ছেন, এগুলো কি আদেও সত্যি? স্টেশন মাস্টার মৃদু হাসলেন। আপনি তো এখানকার স্কুলে যাচ্ছেন, যান, গেলেই বুঝতে পারবেন। তবে আজ রাত আপনি ওখানে যাওয়ার গাড়ি পাবেন না। আজ রাত আপনাকে এখানেই থাকতে হবে। আপনি ভাববেন না, আমার কোয়ার্টারে আপনি থাকতে পারেন, তবে একটাই রিকোয়েস্ট, আপনি ভুলেও তার নাম উচ্চারণ করবেন। কারণ যেহেতু গ্রামে ওর বদনাম রয়েছে, তাই যদি ওর নাম কেউ নেয় তাহলে তাকে সে শেষ করে দেয়। শঙ্কর অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তা মেয়েটার নামটা কি? কলি। হ্যাঁ, কি কথাটা শেষ করতে পারলো না সে। সাথে সাথে স্টেশন মাস্টার তার মুখটা চেপে ধরলো। রেগে গিয়ে তাকে বকতে লাগলো, আরে তুমি পাগল নাকি? বাঁচার ইচ্ছা নেই নাকি? তোমাকে তো বলেই দিলাম যে ওই নাম মুখে আনবে না। তোমরা শহরের মানুষরাও না এত বেশি বোঝো, তা কিছু বলার নেই। শঙ্করকে বকাবকি করতেই লাগলো স্টেশন মাস্টার। কিন্তু শঙ্কর একটা জিনিস লক্ষ্য করলো যে স্টেশন মাস্টারের চোখগুলো কেমন যেন ঢুলু ঢুলু ভাব। তাছাড়াও আরো খেয়াল করলো যে যখন স্টেশন মাস্টার তার মুখ চেপে ধরলো, তখন যেন তার মুখের উপর কেউ বরফ চেপে ধরলো বলে মনে হলো। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার। মনে হচ্ছিল যে
তার এখানে আসা উচিত হয়নি। এত কিছু ভাবতে ভাবতে কখন যে তারা কোয়ার্টারের সামনে চলে এলো খেয়ালই করেনি শঙ্কর। তার সম্বিত ফিরল স্টেশন মাস্টারের ডাকে। শোনো, তুমি আজ রাত এখানেই বিশ্রাম করো। কাল সকাল হলে তোমার গ্রামের উদ্দেশ্যে রওনা দিও। ঘরে ঢুকে সে বিশ্রাম নিচ্ছিল। ঘুম আসছিল না তার। ঘড়িতে তখন রাত 2:35। শঙ্কর শুনেছিল রাতে গ্রাম বাংলার দৃশ্য নাকি খুবই মনোরম হয়, তাই সে বেরিয়ে রাতের দৃশ্য দেখছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পাশে এসে দাঁড়িয়ে আছে, যেন একটা শীতল হাওয়া তার শরীর দিয়ে বয়ে গেল। সে পাশে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। অতঃপর সে আবার দৃশ্য দেখার জন্য যেই মুখ ঘুরিয়েছে, সামনেই দেখতে পেল এক ভয়ানক দৃশ্য। যে দৃশ্য দেখে তার হাত পা অবশ হয়ে গেল, মুখ দিয়ে কথা বেরোলো না, গলা আটকে গেল। একটা মেয়ে, হ্যাঁ ঠিকই দেখেছে সে, একটা মেয়ে। মেয়েটার সারা শরীর দিয়ে শুরু করে মুখ পর্যন্ত অজস্র কাটার দাগ। খুবই বিভৎস লাগছিল দেখতে সেই মেয়েটিকে। মেয়েটি একদম শঙ্করের সামনে, বলা যায় শঙ্কর যদি একটা পাও বাড়ায় তাহলে মেয়েটির সাথে ধাক্কা লেগে যাবে। যেন জমে গেল। তার মেয়েটির গলা থেকে একটাও শব্দ বেরোলো। সেই শব্দে শঙ্কর আর নিজেকে ধরে রাখতে পারলো না। কে তুই? এখানে কেন এসেছিস? কি চাই তোর? তুইও ওদের মতো আমার বদনাম করতে এসেছিস, তাই না? বাঁচবি না, বাঁচবি না তুই। শেষ করে দেবো তোকে আমি, শেষ করে দেব। এই তোদের মতো মানুষের জন্য আমাদের মতো মেয়েদের মরতে হয়। বাঁচবি না তুই, বাঁচবি না। আজই তোর শেষ দিন। তোকে কেউ বাঁচাতে পারবে না। আজই তোর শেষ দিন। শঙ্কর কি করবে বুঝতে পারছিল না। শরীরের যতটুকু শক্তি ছিল সেটা দিয়ে কোনো রকমে দৌড় দাঁড়ালো। ধান ক্ষেত্রে মাঠ পেরিয়ে স্টেশন কোনো রকমে ছুটতে লাগলো সে। পেছন থেকে শুনতে পেল সেই অমানবিক অট্টহাসি আর চিৎকার। স্টেশনে এসে দেখলো স্টেশন ফাঁকা। স্টেশন মাস্টারকে কোথাও খুঁজে পেল না সে। এদিকে পেছনে শুনতে পাচ্ছে সেই অট্টহাসি। হঠাৎ শঙ্কর দেখলো একটা আলো। হ্যাঁ, রেলওয়ে ট্র্যাকে আলো পড়েছে, মানে ট্রেন আসছে। শঙ্কর দৌড় দিল ট্র্যাকের দিকে। ট্রেন যদি না থামে তাই সে সিগন্যালে ফ্ল্যাগটার সাথে করে নিয়ে গেল, কিন্তু না, সেটার দরকার পড়ল না। ট্রেনটা অল্প আস্তে হতেই শঙ্কর উঠে গেল। উঠতেই অস্বাভাবিকভাবে ট্রেনটা আবার চলা শুরু করে দিল, যেন তার জন্যই দাঁড়িয়েছিল ট্রেনটা। ট্রেন যখন স্টেশন ছেড়ে দেবে ঠিক তখনই স্টেশনের শেষের দিকে একটা ছায়ামূর্তি লক্ষ্য করলো শঙ্কর। চেনা লাগছিল তার। হাঁপাতে লাগলো শঙ্কর ট্রেনে উঠে। একটু ধাতস্থ হয়ে ভালো করে কামরাটা দেখতে লাগলো। লোকজন বিশেষ নেই, গুটি কয়েক, হাতে গোনা কয়েকজন। ও একটা সিট নিয়ে বসলো, যেটার উল্টো দিকে একটা মেয়ে জানালার দিকে মুখ করে বসে আছে। শঙ্কর মনে মনে ভাবলো, যাক বাবা, যেই হোক, আমার কি, সে তার মতো, আমি আমার মতো। খুব হাঁপাতে লাগলো শঙ্কর। হঠাৎ লক্ষ্য করলো সামনে মেয়েটি তার দিকে জল বাড়িয়ে দিচ্ছে। সে জলটা খেয়ে এরপর মেয়েটির দিকে তাকাল। অসাধারণ দেখতে মেয়েটি। দুধে আলতা ছিপছিপে চেহারা। প্রথম দেখেই চোখে লেগে যায় এমন অপরূপ সুন্দরতা। শঙ্কর মেয়েটির সাথে কথা বলতে গেল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হাঁপিয়ে গেছিলাম পুরো।
মেয়েটি হালকা হেসে উত্তর দিল, না না, কোনো ব্যাপার না। মেয়েটির মুখ খুব চেনা ঠেকছিল শঙ্করের। কোথায় দেখেছি ভাবছে, এমন সময় হঠাৎ থেমে গেল ট্রেনটি। হয়তো সিগন্যাল প্রবলেম ভেবে শঙ্কর যখন সামনের দিকে তাকালো, তখন দেখলো সামনের সিট ফাঁকা। আজব, মেয়েটা গেল কোথায়? ভাবতে ভাবতে শঙ্কর উঠে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করলো যে সেই কামরাটাই পুরো ফাঁকা। লোক বলতে সে সম্পূর্ণ একা। এবার তার ভয় করতে লাগলো। তাকে স্টেশনে সেই ঘটনা, তার উপর এই ফাঁকা ট্রেন, শঙ্করের মাথায় কিছুই ঢুকছিল না। হঠাৎ শঙ্কর খেয়াল করলো যে না, কামরাতে সে একা নেই, তার সাথে কেউ আছে। মুখ তুলে তাকিয়ে দেখলো সামনের থেকে সেই মেয়েটি এগিয়ে আসছে বলার থেকে ভালো, উড়ে আসছে, সাথে সেই অট্টহাসি। শঙ্কর সিটে জমে গেল, নড়তে পারছে না যেন। মেয়েটি তার কাছে এসে বলল, কি রে, কি ভেবেছিলি পালিয়ে যাবি? পারবি না পালাতে। আমাকে বদনাম করতে এসেছিলি না? বদনাম কর, বদনাম কর। শঙ্কর ভয়ে গুটিয়ে গেল। তার পরিবারের কথা মনে এলো, মা বাবা, তাদের কথা মনে পড়লো। হয়তো তাদের সাথে আর দেখা হবে না। আজই হয়তো তার জীবনের শেষ দিন। হঠাৎ অট্টহাসিটা কান্নায় পরিণত হল। কান্না বলা ভুল, এক প্রকার গোঙানি। শঙ্কর ভালো করে মুখ তুলে চাইল, দেখলো সেই মেয়েটি, চোখে জল। মেয়েটি কাঁদছে। অবাক হয়ে গেল শঙ্কর। ভয় আর করুণা দুটোই কাজ করছে তার মধ্যে। কি করবে বুঝতে পারছিল না। মেয়েটা কাঁদছে দেখে শঙ্কর উঠে পালাতে যাবে, এমন সময় মেয়েটা আবার বলে উঠল, কি দোষ ছিল আমার? কেন করলে তোমরা এমন আমার সাথে? আমি মেয়ে বলে আমি কিছু করতে পারবো না, তাই? শঙ্করের মাথায় তখন কিছুই ঢুকছিল না। সে কোনো রকমে পালাতে পারলে বাঁচে। মেয়েটি আবার বলে উঠল, এই তোমাদের মতো, হ্যাঁ ঠিক তোমাদের মতো ভদ্রবেশী শয়তানরাই সমাজটা নষ্ট করে দিয়েছে। শুধু লেখাপড়া জানলেই শিক্ষিত হওয়া যায় না। শঙ্কর বসে আছে, সব শুনছে সে। মেয়েটি বলে চলল, আমি তো সেদিন রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিলাম। ওরা এমন কেন করলো আমার সাথে? মেয়েটি এলোমেলো চুল চাপা মুখে শঙ্করের দিকে তাকালো। শঙ্কর কি বলবে ভেবে পেল না। সে ঢোক গিলল, তারপর আমতা আমতা করে কিছু বলতে যাবে, এমন সময় আবার বলে উঠল মেয়েটি, আমি তো সেদিন কলেজ থেকেই ফিরছিলাম। ওদের কোনো ক্ষতি তো আমি করিনি, তাহলে ওরা আমার ক্ষতি কেন করলো বলতে পারো? শঙ্কর খেয়াল করলো মেয়েটার মূর্তি আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। কোথায় সেই অসাধারণ মুখ, কোথায় সেই টানা টানা চোখ, তার জায়গায় আলতা মাখানো যেন দুটো গুলি শঙ্কর এখন দেখতে পাচ্ছে। শঙ্কর এখনো বুঝতে পারছে না সে বসে কেন আছে। মেয়েটি বলে চলল, বাড়ি ফিরে মায়ের হাতের রান্না খাবো বলে ফিরছিলাম। জানো তো,
সেদিন সকাল থেকে কিচ্ছু খাইনি। কলেজ থেকে ফিরছিলাম ওই জঙ্গলের পথ ধরে। হঠাৎ ওরা এসে আমাকে ধরে ফেললো, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল একটা ভাঙা ঘরে ওই জঙ্গলের মধ্যেই। তারপর সেখানে ওরা এতটুকু বলে থামলো মেয়েটি। শঙ্কর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা আচ্ছা, ওই স্টেশন মাস্টার? শঙ্করকে শেষ করতে দিল না মেয়েটি, গর্জে উঠল, ওই জানোয়ারটা, ও তো অনেকদিন ধরেই আমার শরীরের উপরে নজর রাখছিল, কিন্তু ওর ক্ষমতা ছিল না সাহস। তাই সবাই যখন ওই জঙ্গলের মধ্যে আমাকে খুঁজছে, ওই আমাকে প্রথম দেখতে পায় আধমরা অবস্থায়। ও চাইলেই সবাইকে জানাতে পারতো, কিন্তু ওই শয়তান কাউকে বলল না। তারপর যখন সবাই খুঁজে খুঁজে না পেয়ে ফিরে গেল, ও তখন আমার কাছে এসে আবার চুপ করে গেল মেয়েটি। মেয়েটি কাঁদছে, শঙ্করের চোখের জল। সে প্রশ্ন করলো, আচ্ছা, কারা করলো তোমার এমন সর্বনাশ? এই যে তোমাদের মতো যেসব শয়তান মানুষগুলো শহর থেকে আসে, এমন 5 জন ছেলের একটা দল এসেছিল, আর তারাই। শঙ্কর বুঝতে পারলো মেয়েটার ক্রোধের কারণ। সে আবার বলল, কিন্তু এভাবে কাউকে মেরে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। হয়ে গেছে? তুমি জানো এখনো এমন হয়, এখনো আমরা কষ্ট পাই, এখনো আমাদের মরতে হয়, এখনো আমাদের সমাজ থেকে অপবাদ দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু আমাকে মেরে তুমি কি পাবে? আনন্দ, আনন্দ পাই, আনন্দ। শঙ্করের হয়তো আরো কিছু জানার ছিল, কিন্তু সুযোগ পেল না। মেয়েটি শঙ্করের শরীর এবং মাথাটা দুভাগ করে ছিঁড়ে ফেলল। তারপর আবার সেই বুক কাঁপানো হাসি। পরদিন সকালে স্টেশন মাস্টার এসে দেখল রেল লাইনের মাঝে একটা মৃতদেহ বিভৎস অবস্থায় পড়ে আছে, যার মাথা থেকে শরীর সম্পূর্ণ আলাদা। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পলোজি নিবেদিত নতুন প্রজন্মের লেখক সৈকত রায়ের কলমে এক দুর্ধর্ষ ভৌতিক গল্প, প্ল্যাটফর্ম নাম্বার 13। এই বৃষ্টিমুখর আবহাওয়ায় গায়ে হিম ধরানো এমন এক ভৌতিক গল্প যা শুনলে সত্যিই বুকটা আটকে ওঠে। গল্পটি যেমন আমার আপনার শরীরে শিহরণ জাগিয়েছে, তেমনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই সমাজের কিছু শয়তান মানুষের দিকে। আগামী সপ্তাহে আমরা ঠিক আবারও আসব নতুন কোনো লেখকের নতুন সৃষ্টি নিয়ে। ততদিন অপেক্ষায় থাকুন আর কান পেতে রাখুন আমাদের গল্পলজি চ্যানেলে।